নমস্কার, ডক্টর প্লাসের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। ডক্টর প্লাস মানে আপনারা জানেন সুস্থ এবং সুন্দর জীবনের সাথী। সুস্থতা নিয়ে তো আমরা বারংবার কথা বলি, কিন্তু সৌন্দর্য এটা নিয়ে আমরা কটা মানুষ কথা বলি বলুন তো? মানে প্রথমেই ভাবি যে বিশেষত ছেলেদের মধ্যে এই বিষয়টি থাকে যে ঠিক আছে, সৌন্দর্য কাজ করলে সব ঠিক থাকবে, টাকা থাকলেই সব ঠিক থাকবে, এরকম একটা মিথ, এরকম একটা ব্যাপার সবার মধ্যে থাকে। এখন কিছু কিছু মেয়েদের মধ্যেও আছে যে তারা সৌন্দর্য থেকে একটু শতহস্ত দূরে থাকতে পছন্দ করে। কিন্তু সৌন্দর্য কোথাও গিয়ে আপনার সুস্থ জীবনের একটা অংশ। তার কারণ আপনি নিজেকে যত সুন্দরভাবে পোট্রে করতে পারবেন আপনার উল্টো দিকের মানুষটার কাছে, ততটাই সুন্দর হয়তো আপনার ইমেজটা হবে, আপনার কাজটাও হবে। আর সেই কারণেই সুস্থ জীবনের সাথে একটা সুন্দর জীবন পাওয়া, একটা সৌন্দর্য নিজের জন্য পাওয়াটাও ভীষণ জরুরি একটা বিষয়। কর্মক্ষেত্রে বলুন বা বাড়িতে বলুন, সব জায়গাতেই এটা ম্যাটার করে যে আপনি নিজেকে কিভাবে প্রেজেন্ট করছেন। এই বিষয়টা সব ক্ষেত্রে প্রযোজ্য। আর সেই কারণেই আমরা সুস্থতা নিয়ে তো বারংবার কথা বলি ডক্টর প্লাসে, আজকে সৌন্দর্য নিয়েও কথা বলবো। সৌন্দর্য বলতে আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে হেয়ার প্রবলেমস অ্যান্ড ট্রিটমেন্টস, চুলের বিভিন্ন সমস্যা এবং তার চিকিৎসা। আমরা জানি যে সেগমেন্ট অনুযায়ী হয়তো সমস্ত সমস্যা নিয়ে খুব বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে না, কিন্তু যতটা পারবো আমরা ততটা আজকে আলোচনা করব। আর শুরুতেই যে আলোচ্য বিষয় সেটা আমরা জানি যে আপনাদের ভীষণ পছন্দের একটা বিষয়, এই বিষয়টা আপনারা জানতে চান, আর সেটা জানতে চাওয়ার জন্য আপনাদেরকে ইউটিউবে নজর রাখতে হবে। ইউটিউবে গিয়ে সিটিভিএন একেডি প্লাস সার্চ করুন, তারপরে সেখান থেকে ডক্টর প্লাসের প্রোগ্রাম ভিডিও ফরম্যাটে থাকবে, সেটা আপনারা দেখতে পারেন। এবং অবশ্যই সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করুন, যাতে এই হেয়ার প্রবলেম সংক্রান্ত যে ভিডিওটি আপনার পোস্ট হবে তার সবার ফার্স্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছয়, অন্যান্য অনুষ্ঠানেরও নোটিফিকেশনগুলো আপনার কাছেই যেন সবার আগে পৌঁছয়। চলুন তাহলে আজকে আলোচনায় আমরা প্রবেশ করি। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন ডার্মাটোলজিস্ট ডক্টর শ্রয়ন পাল। স্যার, অনেক স্বাগত। নমস্কার। স্যার, একটা বিষয় যেটা মানে বর্তমান সময়ে দাঁড়িয়ে পুরুষ বা নারী যার কথাই বলুন না কেন, চুল পড়ে যাওয়া একটা বড় বিষয়। তার কারণ পলিউশন হতে পারে, তার কারণ তার প্রত্যেক দিনে ডেইলি হ্যাবিটস হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু এই যে চুল পড়ছে প্রত্যেক দিন, এর মূলত কারণ কি থাকে? চুল পড়ার ব্যাপারটাতে যখনই আমার সামনে কোনো পেশেন্ট আসেন, তাদেরকে যে জিনিসটা আমি বোঝাই যে একটা অ্যামাউন্ট অব্দি চুল পড়া কিন্তু নর্মাল, দিনে আপ টু 50টা হেয়ার ফল অব্দি নর্মাল। এবার অনেক পেশেন্টের ক্ষেত্রে যেটা হয়, 50টা কেন, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে যাদের খুব ঘন হেয়ার থাকে তাদের ক্ষেত্রে আমরা বলি আপ টু 100টা অব্দিও নর্মাল। আচ্ছা। আর যে কোনো মানুষের ক্ষেত্রেই 50টা অব্দি ডেলি হেয়ার ফল নর্মাল। তো সেটার ক্ষেত্রে অনেকের যাদের খুব লম্বা চুল থাকে তারা 50টা হেয়ার ফল মানে তাদের দেখতে অনেকটা লাগে। আর ছেলেদের ক্ষেত্রে 50টা হেয়ার ফল প্রায় কিছুই মনে হয় না, বেশিও কিছু মনে হয় না, কারণ বোঝা যায় না। তো সবার আগে আইডেন্টিফাই করতে হবে আপনার অ্যাবনর্মাল হেয়ার ফলের প্রবলেম আছে কিনা, প্যানিক না করে। এটা একটা সোজা উপায় আমি বলে দিচ্ছি। কটা হেয়ার পড়ছে সেটা না দেখে দেখুন ওভারঅল হেয়ার ডেন্সিটি কমছে কিনা, হেয়ার লাইনের চেঞ্জ হচ্ছে কিনা, সেটা হচ্ছে বোঝার সবচেয়ে ভালো উপায়। আপনার যদি মনে হয় আপনার প্রচুর চুল পড়ছে, প্রতিদিন চুল পড়ছে, 3 বছর ধরে চুল পড়ে যাচ্ছে, কিন্তু ওভারঅল আপনার হেয়ার ডেন্সিটি ঠিক আছে, সেটার মানে আর কিছুই না, আপনার যেহেতু হেয়ার ডেন্সিটি খুব ভালো আছে, বা অনেক ক্ষেত্রে হেয়ার গ্রোথ বাড়লেও টোটাল যেহেতু নাম্বার অফ ফলিকেল বেড়ে যায়, তো তার যে পার্সেন্টেজটা ফিজিওলজিক্যালি পড়া উচিত সেটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি হয়। তো সেইটা সমস্যার কারণ হয়। এবার যদি হেয়ার ফল আমাদের সত্যি থাকে, সেই ক্ষেত্রে তার কারণটা কি হতে পারে? একদম যদি কম বয়সে হেয়ার ফল হওয়া শুরু হয়, মানে 20 বছরের নিচে বলুন যাদের ক্ষেত্রে, বা 20 বছরের আমি বলবো না, 15 বছরের নিচে, যে হ্যাঁ, সেই সময়টাতে দেখবেন যে হেয়ার ফলটা বেশিরভাগ ক্ষেত্রে হঠাৎ করে চুল পড়া শুরু করে, এবং সেই চুল পড়াটা সাডেনলি খুব সিভিয়ার হেয়ার ফল হতে থাকে টিনেজারদের, মানে একদম টিনেজারদের। আচ্ছা। সেটার কারণ বেশিরভাগ সময় কিন্তু দুটো হতে পারে। একটা হচ্ছে বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে, একটা হচ্ছে যে টিলোজেন ইফ্লোভিয়াম বলে একটা কন্ডিশন, যেটা শরীরের ভেতরের কোনো সমস্যার জন্য, অনেক সময় অ্যাকিউট টিলোজেন ইফ্লোভিয়াম যেটা হয়, যেটা জ্বর জারি, বড় শরীর খারাপ, ফ্র্যাকচার, হসপিটালাইজেশন, তারপরে একটা ফেজে গিয়ে হয়, সেটা কিছুদিন হয় এবং সেই সময়টা একটা 3 থেকে 6 মাসের পরে সেটা নিজে নিজেই কমতে থাকে। তো সেক্ষেত্রে ট্রিটমেন্টের ইম্পর্টেন্সটা কি, যাতে আমরা সেটাকে আরো তাড়াতাড়ি বন্ধ করতে পারি।
সেকেন্ড হচ্ছে ক্রনিক টেলোজেনিক ফ্লেভিয়াম, শরীরের মধ্যে কোনো বড় বা সিরিয়াস রোগ হয়েছে অথবা মেজর হরমোনাল প্রবলেম হচ্ছে বা কিছু হচ্ছে, সেটার জন্য সাডেনলি হঠাৎ করে হেয়ার ফল হওয়া শুরু করলো। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে টাক পোকা বা অ্যালোপেশিয়া এরিয়াটা। বেশিরভাগ মানুষের ধারণা যে টাক পোকা মানে একটা ডেফিনিটিভ গোল এরিয়াতেই খালি হবে, আচ্ছা। সেরকম নয়। এখন প্রচুর টাক পোকা বা অ্যালোপেশিয়া এরিয়াটা দেখা যাচ্ছে, যেগুলো হচ্ছে ডিফিউজ ভ্যারিয়েন্ট অফ অ্যালোপেশিয়া এরিয়াটা। এবং এটার ক্ষেত্রে আরো কেন বেশি কনফিউজিং হয়ে যায়, কারণ অনেক সময় এটা যেমন কম বয়সেও হয়, সেরকম বেশি বয়সেও অনেকে ভাবতে থাকেন যে অন্যান্য কারণে হেয়ার ফল হচ্ছে। তাছাড়া কিছু রেয়ার হেয়ার ফলের সমস্যা থাকে, সেগুলো সিরিয়াস ডিজিজের সঙ্গেই রিলেটেড, যেরকম কিছু কিছু অটো ইমিউন ডিজিজ, যেরকম এসএলই বা কোনো কিছুতে হেয়ার ফল হয়, তার সাথে স্কিন সেন্সিটিভিটি বা অন্যান্য প্রবলেমও হয়। ফলে কম বয়সের একদম হেয়ার ফল গুলোকে সবচেয়ে বেশি আমার মনে হয় সিরিয়াসলি দেখা উচিত এবং ডক্টরের কাছে গিয়ে কনসাল্ট করানো উচিত, কারণ বেশিরভাগ সমস্যাই আমাদের হয়তো ব্যাকগ্রাউন্ড কিছু না কিছু প্রবলেমের সঙ্গে অ্যাসোসিয়েটেড। ইটস নট জাস্ট অ্যান হেয়ার ইস্যু। আচ্ছা, মানে এটা কি শরীরের ইন্টারনাল কোনো প্রবলেমের ইন্টারনাল, থেকে বাইরে? বেশিরভাগ জিনিসই ইন্টারনাল প্রবলেম বা অটো ইমিউন ডিজিজ, আচ্ছা। সেই সমস্যাগুলোর সঙ্গে যুক্ত, জাস্ট হেয়ারের লেভেলের প্রবলেমটা নয়। কিন্তু এখানে যদি আমরা টিনেজারদেরকে নিয়ে কথা হ্যাঁ। বলি, 14, 15, 16 এই এজে তাদের ইন্টারনালি এমন কি সমস্যা হতে পারে যার জন্য হেয়ার ফলের মতো বিভিন্ন রকম, যে আমি বললাম এসএলইর যেরকম একটা এক্সপ্রেশন সেই বয়সে হতে পারে, তারপরে অন্যান্য অটো ইমিউন ডিজিজ হতে পারে, থাইরয়েডের সমস্যা, আর্লি এজে থাইরয়েড অনেক সময় আমরা হেয়ার ফল দেখে ডিটেক্ট করি। অ্যানিমিয়া, রক্তাল্পতা, সেটার একটা বিশাল বড় সাইড হচ্ছে হেয়ার ফল। ইভেন একটু যারা আনফরচুনেট পার্ট অফ দ্য সোসাইটি থেকে আছেন, তাদের ক্ষেত্রে প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন বা অপুষ্টি হেয়ার ফলের একটা বড় কারণ হতে পারে। আচ্ছা। তো এই ধরনের অনেক যা সমস্যাই প্রত্যেকটাই যথেষ্ট সিরিয়াস সমস্যা এবং ব্যাকগ্রাউন্ডে কাজ করছে। তো কম বয়সের হেয়ার ফল ইগনোর তো করা উচিতই নয়। একদমই তাই। আর এরপরে ধরুন যাদের 20 থেকে 25 বা আর্লি 30s, আমি বলবো যে আফটার দ্য পিউবার্টি এন্ড অথবা টুয়ার্ডস দ্য এন্ড অফ পিউবার্টি, 17-18 থেকে 30 অব্দি একটা রেঞ্জ, বা 17-18 থেকে 27-28, এই সময়, এই নেক্সট যে ডিকেটটা, এই ক্ষেত্রে হেয়ার ফলের ব্যাপারটা দুটো কারণেই হতে পারে। একটা হচ্ছে আগের ডিকেটে যে সমস্যাগুলো ছিল, থাইরয়েডের সমস্যা, হরমোনাল সমস্যা, এই বয়সে মহিলাদের ক্ষেত্রে একটা বিশাল বড় সমস্যা হচ্ছে পিসিওএস। আচ্ছা। এবং তাছাড়াও ইনসুলিন রেজিস্ট্যান্স, আর্লি ইনসুলিন রেজিস্ট্যান্স, আর্লি অনসেট ডায়াবেটিস, এই সমস্যাগুলো, ডায়াবেটিস অবশ্য পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রেই, বিভিন্ন রকমের ভিটামিন অ্যান্ড মিনারেল ডেফিসিয়েন্সি এবং রক্তাল্পতা তো থাকছে এই বয়সে, মানে আগের গুলোও থাকছে, তার সাথে অ্যাডিশনালি কি হচ্ছে, জেনেটিক রিজনস অফ হেয়ার ফল। অনেক ক্ষেত্রে দেখবেন যে এই মেল প্যাটার্ন হেয়ার ফলটা অ্যাজ সুন অ্যাজ 18 থেকে 17-18 বছর বয়স থেকে শুরু হয়ে যায়। মানে মাধ্যমিকের পরে পরে, হায়ার সেকেন্ডারির আগে আগে বা 12th এর আগে আগে হেয়ার ফলটা শুরু হয়ে যায়। এই ব্যাপারটা, তাই জন্য এই বয়সের হেয়ার ফলটাও সবসময় আমাদের দেখানো উচিত, কারণ এগেন ইন্টারনাল প্রবলেম তো থাকেই, বাট এই বয়সের আরো একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ট্রিটমেন্টের সবচেয়ে ভালো রেসপন্স পাওয়া যায়। মানে এই বয়স, এই মানে আপ টু 30 ইয়ার্স, মানে যে ট্রিটমেন্ট গুলো আমাদের মেল প্যাটার্ন হেয়ার লসের জন্য, এই ক্ষেত্রে যেমন আর যত আর্লি শুরু হবে তত ফাস্ট প্রগ্রেস করে। দেখবেন যাদের 17-18 বছর বয়স থেকে শুরু করছে হেয়ার ফল হওয়া, তাদের ক্ষেত্রে প্রগ্রেশনটা ইজ মাচ ফাস্টার দেন যার 30 বা 31 বছর বয়স থেকে শুরু হচ্ছে। আচ্ছা। এবং তাই জন্য যেহেতু ফাস্ট প্রগ্রেস করে, সেহেতু ট্রিটমেন্ট দিলে রেসপন্সও ফাস্ট পাওয়ার ইউজুয়ালি সম্ভাবনা থাকে। এবং তাছাড়াও এই বয়সে আরো কিছু স্কারিং অ্যালোপেশিয়া ধরনের সমস্যা হতে পারে, যেগুলো কিছু এক্সটার্নাল ইন্টারনাল দু রকমেরই কারণ থাকে। সেই ক্ষেত্রে সেই জিনিসটাকে, যে কারণে হচ্ছে, স্পেশালি যদি এক্সটার্নাল কারণে হয়, সেটাকে ইমিডিয়েটলি স্টপ করা দরকার। কারণ আপনার ধরুন আপনি পার্লারে গিয়ে একটা রেগুলার বেসিসে হিট ট্রিটমেন্ট করে হেয়ার স্ট্রেটনিং করাচ্ছেন, কিন্তু সেটার জন্য আপনার সেন্ট্রাল সেন্ট্রিফিউজাল অ্যালোপেশিয়া হচ্ছে। তো আমি যদি সেটাকে আপনাকে না বলি যে এটার জন্যই আপনার অ্যাকচুয়ালি সেন্ট্রাল পার্ট থেকে হেয়ার ফল হচ্ছে, আপনি জানতেই পারবেন না কোনোদিনও। একদমই নয়, জানা সম্ভব। এবং সেই হেয়ার ফলটা কিন্তু স্কারিং অ্যালোপেশিয়া, মানে দ্যাটস আ পার্মানেন্ট লস। সেটা যদি একবার চলে যায় আর ফিরে আসার উপায় প্রায় ট্রিটমেন্ট প্রসেসও নেই। বেশিরভাগ ক্ষেত্রে ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট হয়। ট্রান্সপ্ল্যান্ট কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে কাজ করে, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে তাও কাজ করে না। আচ্ছা। তো তাই জন্যই এই ধরনের হেয়ার ফলগুলোর ক্ষেত্রেও ইউ শুড বি ভেরি ভেরি সিরিয়াস।
তার কারণ এই সময়টাতে মহিলাদের ধরুন বিয়ের একটা বয়স থাকে, ছেলেদেরও একটা বিয়ের বয়স থাকে, মানে এই ডিকেটটার মধ্যে আর্লির দিকে মহিলাদের বিয়ের কমন সাধারণ আমাদের ভারতীয় হিসাবে থাকে, এবং আজকাল তো মানে যে কোনো বয়সেই হচ্ছে সেটা নয়, কিন্তু এই সময়ের হেয়ার ফলটা সাইকোলজিক্যালি মানুষকে অনেক বেশি এফেক্ট করে। তো এবং সবচেয়ে এই জন্যই দেখানো দরকার, কারণ সমস্ত ট্রিটমেন্ট আজকে ওষুধে বলুন সেখানেও ভালো রেসপন্স, এবং এই বয়সে আমরা সবচেয়ে বেশি স্ট্রংলি বলি এক্সোজোম বা ইনজেক্টেবল যে গ্রোথ ফ্যাক্টর থেরাপি, সেইগুলো ইমিডিয়েটলি শুরু করুন, কারণ তার যে আপনি রেজাল্ট পাবেন, কারণ এখন অব্দি আপনার যথেষ্ট পরিমাণে স্টেম সেল আছে, এখন অব্দি আপনার সেলস গুলো যথেষ্ট পরিমাণে ক্যাপাসিটি আছে গ্রোথ ফ্যাক্টরে রেসপন্ড করা। আফটার 30 সেই ক্যাপাসিটি ড্রাস্টিক্যালি ফল করতে থাকে। আচ্ছা, তো এই বয়সে সমস্ত ট্রিটমেন্টের রেসপন্সিভনেস বেটার, মানে এমন এমন জায়গা থেকে হেয়ার ফলের পেশেন্টকে ফিরিয়ে আনা যায় যেটা তারাও কোনোদিনও ভাবতে পারেন না। তারা বলেন ডাক্তারবাবু আমি তো ভেবেছিলাম আমি পুরো মানে মাথা আমার খালি হয়ে যাবে 1 বছরের মধ্যে, এরকম ভাবে আমার চুল ফিরে আসবে আমি ভাবতেই পারিনি। আর একটা বিষয় যে আলোচনার সময় আপনি বলছিলেন শুরুতেই যে হেয়ার ফল নিয়ে প্রচুর পেশেন্টস আসছেন, তাদের বেসিক সব থেকে বেশি কারণ কি থাকছে, কি কারণে হেয়ার ফল হচ্ছে তাদের? এই যে আমি দুখানা গ্রুপ বললাম, বেশিরভাগ ক্ষেত্রে না হেয়ার ফল এত সিভিয়ার হয় তার কারণটা হচ্ছে ডিলে। আচ্ছা, মানে মানুষ মেন ট্রিটমেন্টটা শুরু করার আগে অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু, অ্যান্টি হেয়ার ফল সিরাম, এই ওই সেই সমস্ত কিছু ট্রাই করে ফেলেন। আর তার একটা সৌজন্য হয়তো সোশ্যাল মিডিয়া বলুন, টিভি বলুন, আমাদের এত বড় বড় কোম্পানি তাদের অ্যাডভার্টাইজমেন্ট বাজেট বলুন, সবই আছে, সেটা অন্য কথা। কিন্তু এই যে দেরিটা, এই জন্যই মানে এই দুখানা এজ গ্রুপে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কেন আপনার যত তাড়াতাড়ি সম্ভব কোনো ঠিক জায়গাতে দেখে ঠিক ট্রিটমেন্ট শুরু করা, কারণ এই ডিলেটার দাম আপনার অনেক বেশি দিতে হবে। কারণ একবার যখন আপনি 30 ক্রস করে গেলেন, যখন আপনি হ্যামিল্টন নরুক গ্রেড 6 বা 7-এ চলে গেলেন, তখন আমার বলতে হয় যে আপনি যদি আরো 3-4 বছর আগে আসতেন, উই কুড হ্যাভ ডান এ লট, অনেক কম খরচায় অনেক কম ঝামেলায়। ইনফ্যাক্ট আমার কাছে এমন এমন পেশেন্ট আছে, খুব দুঃখের কথা, তাদের ট্রান্সপ্ল্যান্ট করার জন্য যথেষ্ট ফলিকল থাকে না, যে তাদেরকে আমি বলবো আপনি ট্রান্সপ্ল্যান্ট করান। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, ইনিশিয়ালি প্রথমে গ্রোথ ফ্যাক্টর এক্সোজোম দিয়ে যতটা সম্ভব পাওয়া যায় সেই জায়গাতে ফলিকল তৈরি করা, সেই ফলিকলের গ্রোথ করা, তারপরে ট্রান্সপ্ল্যান্টে পাঠানো। বাট অলওয়েজ এভরি পেশেন্ট উইল হ্যাভ গুড রেজাল্টস অ্যাট এভরি পয়েন্ট, মানে তাদের বর্তমান অবস্থার হিসাবে। কিন্তু যার কতটা ভালো রেজাল্ট হতে পারে সেটার সবসময় ইম্পর্টেন্স হচ্ছে টাইমলি ট্রিটমেন্টের। টাইমলি ট্রিটমেন্ট যদি না হয়, তাহলে আজকে যে পেশেন্টের 3-4 বছর আগেও একটা ট্রান্সপ্ল্যান্ট ছাড়াও ওষুধ এবং ইনজেক্টেবলসে তার প্রবলেম একদম সলভ হতে পারতো, সেই পেশেন্টেরই আজকাল আফটার 30 কিছু কিছু জায়গাতে রেজিস্ট্যান্ট প্যাচ থেকে যাবে, যেটা কিছুতেই সলভ হবে না ধরনের ব্যাপার। যখন বেসিক কোনো সিমটমস নিয়ে কেউ আসছে, ধরুন সাধারণ মানুষ, সবার পক্ষে তো বোঝা সম্ভব না কি কারণে হেয়ার ফল হচ্ছে, সে দেখছে প্রত্যেকদিন আমার চুল পড়ছে যেরকম আপনি বললেন, কিন্তু শুরুতে যেটা আপনি বললেন যে হেয়ার লাইনটা বুঝতে হবে, এবার সেটাও তো অনেক সময় বোঝা সম্ভব হয় না, ওই চুল পড়ছে বলেই আপনার কাছে আসছে, সেক্ষেত্রে প্রাথমিক ট্রিটমেন্ট আপনাদের কি হয়? আমরা বলি যে প্রথমে যখন আপনি হেয়ার ফল নিয়ে আসছেন, সবার আগে এটা দেখুন আপনার কটা হেয়ার ফল হচ্ছে, হ্যাভ এ কাউন্ট। বালিশের থেকে হেয়ার হলো, স্নানের সময় কতটা পড়লো, প্রিসাইজ একটা কাউন্ট করুন অফ দ্য হেয়ার স্ট্র্যান্ড। লেট আস কোয়ান্টিফাই দ্য প্রবলেম। যদি 50টার নিচে আছে, কি ভাবার দরকার যে 50টার উপরে আছে কি। অনেক ক্ষেত্রে হেয়ার ফলের কারণ কিন্তু হেয়ার রুট বা হেয়ার গ্রোথের ইস্যু থাকেই না, থাকে হচ্ছে লেংথের সমস্যা। বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট যেগুলো করা, হেয়ার স্ট্রেটনিং, কার্লিং, হোয়াট এভার, সেই ট্রিটমেন্টগুলোর মধ্যে হেয়ার লেংথটা যেহেতু রাফ হয়ে যায়, যখন আপনি কোম্ব করেন অথবা আপনি যখন কিছু ধরনের শ্যাম্পু বা কিছু করছেন ড্যান্ড্রফ বা কিছুর জন্য, তখন আপনি অনেকটা বেশি হেয়ার লস করছেন জাস্ট ফর দ্য পুলিং এন্ড ফ্রিকশনাল এফেক্ট। এবং এই জিনিসটার জন্য মানে আমাদের সেই সময় হেয়ার গ্রোথের ট্রিটমেন্ট প্রবলি দেওয়ার দরকারই নেই। আমি আপনাকে বলতে পারি আপনি এই হ্যাবিটটা বন্ধ করুন, আমি আপনাকে এটা কেরাটিন রিপেয়ার কিছু দিচ্ছি, এবং মানে ওরকম নর্মাল দোকানের শেলফ থেকে নেওয়া নয়, কেরাটিন রিপেয়ার ট্রিটমেন্টের মাল্টিপল জিনিস আছে, যেরকম আমরা শ্যাম্পু কন্ডিশনারও আছে, সেরকম যেগুলোতে কেরাটিনের কোয়ালিটি বেটার হয়, যে নতুন হেয়ার গুলো তৈরি হবে তাতে, সেই ধরনের ওষুধপত্রও আছে। এবং এই সমস্ত কিছু করি আমরা আপনার কোয়ালিটি অফ দ্য লেন্থটাকে ইমপ্রুভ করার চেষ্টা করি, এবং যে রাফনেসটা হচ্ছে সেই রাফনেসটাই কিছুটা হলেও স্মুথ করার চেষ্টা করি। এবং বাইরের ট্রিটমেন্ট তো অফকোর্স করবেন না, ইট উইল টেক টাইম, এবং লেন্থটা ঠিক হতে
লোকে মনে করে যে মানে পার্লারে গেলে তো ইমিডিয়েট ঠিক হয়ে যাবে, কিন্তু প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে যদি ঠিক হতে চান, পার্লারে গেলে ঠিক তো হয় না, সেটা কেন হয় না একটু পরে আলোচনা করব। প্রপার যদি ঠিক হতে চান কয়েক বছর অবধি সময় লাগতে পারে, ডিপেন্ডিং অন আপনার হেয়ারের লেন্থ কতটা। আচ্ছা, এইখানে একটা বিষয় যেটা শুনে আমার ভীষণ ভয় লাগলো, সেটা হচ্ছে আমাদের মতো প্রফেশন যারা অন্তত ক্যামেরার সামনে আসতে হয় যাদেরকে, তাদের একটা বিষয় থাকে যে তারা কোনোভাবেই এই স্টাইলিংটাকে বন্ধ করতে পারবে না। কিছু না হোক ন্যূনতম স্ট্রেট তাদেরকে প্রত্যেকদিন করতে হচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি তাকে বলেন যে বন্ধ করতে হবে, সেটা তো সম্ভব হবে না। সেক্ষেত্রে তাহলে কি ট্রিটমেন্ট থাকে তাদের জন্য? সেক্ষেত্রে দেখুন, আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই মানে এখন যারা মাঝখানে চলে এসছেন সেটা তাদের ক্ষেত্রে ব্যাপারটা বলছি, কিন্তু ইনিশিয়ালি যখন শুরু করছেন আপনার এমনই একটা হেয়ার স্টাইল ডেভেলপ করা উচিত দ্যাট গোজ উইথ ইয়ার নর্মাল কার্ভ অ্যান্ড বাউন্স অ্যান্ড লেন্থ অফ ইয়ার হেয়ার। এবার আপনি যদি শুরু থেকেই একটা স্ট্রেটেনিং বা সেই ধরনের স্টাইল ডেভেলপ করেন, যেটা আপনার নর্মাল যদি কার্লি হেয়ার হয় বা মানে নর্মালি একটুখানি সেমি কার্লি বাউন্সি হেয়ার হয়, তার থেকে এটা ড্রাস্টিক্যালি ডিফারেন্ট। একটা পয়েন্টে গিয়ে আপনি সেই সাইকেলটার মধ্যে ফেসে যাবেন। মানে আপনি স্ট্রেটনিং করাচ্ছেন, সেটা কিছুদিন পরে যেহেতু স্ট্রেটনিং এর জন্য আমাদের হেয়ার কেরাটিনের ড্যামেজ হচ্ছে, কিছু কিছু জায়গাতে ব্রেক হয়ে যাচ্ছে, কিছুদিন পরে আবার হেয়ারটা শুধু কার্লি করছে না, ফ্রিজি হয়ে যায়। তো তারপরে আপনাকে সেটার জন্য আবার স্ট্রেটনিং বা কেরাটিন ট্রিটমেন্ট করাতে হচ্ছে। এই সাইকেলের মধ্যে আপনি কনস্ট্যান্ট চলতে থাকবেন। কিন্তু শুরু থেকে ওটা যদি করে যায়, এবার যাদের হয়ে গেছে তারা কি করবেন, তাদের ক্ষেত্রে যেটা মনে হয় মিনিমাম যতটুকু স্ট্রেটনিং না করালে নয়, আর মিনিমাম যতটুকু ইন্টারভ্যালের মানে বেশি না হলেই নয়, সেইটুকু ইন্টারভ্যাল মেনটেন করা এবং ধীরে ধীরে সেটাকে বাড়ানো। কিছু কিছু সাপ্লিমেন্টস এন্ড অল আছে যেটা কেরাটিনটাকে ইমপ্রুভ করবে ধীরে ধীরে, সেইগুলো শুরু করা এবং রাইট কাইন্ড অফ শ্যাম্পু এন্ড কন্ডিশনার ইউজ করে যেটা নর্মাল কেরাটিন ড্যামেজকে মিনিমাল করবে। আর অন্যান্য যে ফ্যাক্টরগুলো যেরকম হেয়ার কালার করা বা হেয়ারের অন্যরকম কোনো ট্রিটমেন্ট করা, সেগুলো যতটা সম্ভব কম করা, একদম ডার্মাটোলজিস্টের আন্ডারে থাকা এবং তার পরামর্শ মতো শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার কেয়ার প্রোডাক্টস এবং তার সঙ্গে কিছু কিছু সাপ্লিমেন্ট, এটা করে ইভেনচুয়ালি ধীরে 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 জিনিসটা কারেক্টেড হয়ে যাবে। দেয়ার ইজ নো ম্যাজিক বুলেট, এমন কোনো কিছু ট্রিটমেন্ট আমাদের নেই। এবং তাছাড়াও তারা হেয়ার রুটে গ্রোথ ফ্যাক্টর ট্রিটমেন্ট করাতে পারেন যাতে তাড়াতাড়ি হেয়ার গ্রোথটা হয়ে কেরাটিনটা ফিরে আসে। এখানে একটা বিষয়, এই যে কেরাটিন ট্রিটমেন্ট আপনি বলছেন, এমন বহু মানুষ আছেন যারা পার্লারে যান, কেরাটিন ট্রিটমেন্ট করান, চলে আসেন। এইগুলো কতটা ভালো আমার চুলের জন্য? মানে এটা তো আপনি একটু আগেই বললেন যে একটা রুটিনের মধ্যে ফেসে যাবে তারা, সেটা কি দীর্ঘদিন চলতে থাকলে তার ফলাফল কি হতে পারে? দেখুন, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছেন তারা হয়তো এটা একটু ভালোভাবে বুঝতে পারবেন, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে নয় তাদের জন্য আমি খুব সিম্পল ভাবে বুঝিয়ে বলছি। যে কোনো আজকে প্রোটিনসের নেচার হচ্ছে হিট বা স্ট্রং কেমিক্যাল যখন পড়ে তখন সেটা ডিনেচার্ড হয়ে যায়, মানে সেটার কোয়ালিটিটা চেঞ্জ হয়ে যায়। সেটাতে যেটা হয় সেটা হচ্ছে সেই প্রোটিনের মধ্যে ভাঙন ধরে। যেরকম আপনি খুব সোজাভাবে দেখুন, একটা ডিম যখন আপনি একটু গরম করেন তখন সেটা অনেক বেশি ভঙ্গুর হয়ে যায় নর্মালি সেটা যে ইলাস্টিক থাকে তার থেকে। এক্স্যাক্টলি সেই জিনিসটা আপনার কেরাটিনের হয়, যেটা ন্যাচারাল আপনার হেয়ারের কেরাটিন। যত আপনি সেটার মধ্যে যে কোনো রকমের ট্রিটমেন্ট দিচ্ছেন যেখানে হিট বা কেমিক্যালস এর ইনভলভমেন্ট আছে, তো আপনি যখন ইনিশিয়ালি হিট বা কেমিক্যাল দিয়ে ওটা কি করছে, হেয়ারটাকে কাইন্ড অফ আয়রনিং করে দিচ্ছে। কিন্তু সেই আয়রনিং এর জন্য যে হিটটা লাগছে সেই হিটটা ফার্দার ড্যামেজ করছে হচ্ছে হেয়ার স্ট্র্যান্ডকে, তো সেটা ব্রেক হয়ে যাচ্ছে। কেরাটিন ট্রিটমেন্টের ক্ষেত্রে কি হয়, একটা সিমেন্টিং সাবস্টেন্স আপনার লাগিয়ে দেওয়া হয়, যেরকম রাস্তায় যে গর্ত হলে সেখানে একটা প্যাচ কিছু দিয়ে মানে বিটুমেন টিটুমেন কিছু একটা দিয়ে সেটাকে ফিল আপ করে। কিন্তু দেখবেন সেটা রাস্তার ওই স্মুথ ইয়েটার সঙ্গে কখনোই সেম ভাবে মেলে না, এবং সেটার উপর দিয়ে গাড়ি চলতে থাকলে সেটা আবার একই জায়গা থেকে ভাঙতে থাকে। তো এই জিনিসটাই রিপিটেশন হতে থাকে, এবং যত দিন যায় রাস্তার কনসেপ্টটা দিয়েই বলি, আরো বেশি নতুন নতুন গর্ত তৈরি করতে থাকে, সেখানে আপনার আরো বেশি বিটুমেন ঢালতে থাকে, কিছুদিন পরে সেই রাস্তাটা আনইউজেবল হয়ে যায়। এবং সেই রাস্তাটাকে ইউজেবল করার উপায় হচ্ছে বারবার সেই বিটুমেনই ঢেলে রোলার করা এবং জাস্ট কিছু দিনের জন্য আবার আনইউজেবল হয়ে যাবে। তো এইরকম ভাবেই আপনার চুলটা চলতে থাকে। আচ্ছা, এর মধ্যে আর কি কি অত্যাধুনিক চিকিৎসা রয়েছে? এর মধ্যে আর অত্যাধুনিক চিকিৎসা, দেখুন অত্যাধুনিক চিকিৎসা বলতে হেয়ার গ্রোথকে যেটুকু বাড়ানো যায়, এবং কিছু কিছু এখন কেরাটিন রিপেয়ার শ্যাম্পু এসে যেটা এই ড্যামেজটাকে মিনিমাইজ করে। তার সাথে যদি আপনি এই ট্রিটমেন্ট গুলো চালাতে থাকেন
তাহলে কোনো কিছুই খুব একটা কাজ করবে না। কারণ নতুন যে আমাদের হেয়ারটা বেরোচ্ছে সেটার উপর দিয়েও তো সেই হিটই চলছে, একই সেই জিনিস কেরাটিনই হচ্ছে। চলছে। হুম, তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লাইক খুব একটা কিছু লাভ হয় না। বেসিক্যালি যারা এই প্রফেশনের সঙ্গে যুক্ত নেই, যাদের ক্ষেত্রে স্ট্রেটনিং করাতেই হবে না, আমি বলবো আপনার ন্যাচারাল কার্লকে বা কার্ভকে বা স্ট্রেটনিং যেরকম আছেন আপনার হেয়ার, সেরকম ভাবে সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিন। এবং 2-3 বছর 4 বছর অব্দি সময় লাগতে পারে, হেয়ারটা ফ্রিজি হয়তো থাকবে, কিন্তু প্রপার ট্রিটমেন্ট যেগুলো আমরা হেয়ার গ্রোথ বুস্টার্স হুম। দেবো, ইনজেক্টেবলস হয়, কিছু খাওয়ার ওষুধ হয় লাগানোর, সেগুলোর মাধ্যমে হেয়ারটা গ্রো আউট করে সেই ফ্রিজি পার্টটা বেরিয়ে যায়। তো হুম। হেয়ার স্টাইলটা তারপরে আপনি এমন ভাবে সেট করুন যেটা আপনার নর্মাল হেয়ার, কার্লি হোক বা স্ট্রেট হোক, সেটার মতো হয়। সেটাকে কমপ্লিমেন্ট করছে এরকম বিষয়। একদম। আর আরো একটা জিনিস, হেয়ার ফলের দুটো খুব বড় ভয়ের বিষয়, সেটা হচ্ছে একটা ড্যান্ড্রফ, আর অন্যটা হচ্ছে এই যে আমরা প্রত্যেকদিন স্টাইলিং করছি করছি সেটা। হুম। এবার ড্যান্ড্রফ, এই স্টাইলিং, তারপর খুব কম বয়সে বহু মানুষ এমন আছেন যাদের চুল পেকে যায়, এত কিছু সমস্যা রয়েছে। আমি যদি শুধু পাকা চুল আর ড্যান্ড্রফের বিষয়টা ধরি, সেটার জন্য কি ট্রিটমেন্ট আছে? ড্যান্ড্রফের ব্যাপারটা আগে বলি। ড্যান্ড্রফটা হচ্ছে একটা স্পেসিফিক কন্ডিশন, যেটা সেবোরিক ডার্মাটাইটিস বলে, মাথায় যখন হয় সেবোরিক ক্যাপিটিস বলে। সেটা একরকমের কিন্তু ডার্মাটাইটিস বা এক্সিমা, এবং যেটা আমাদের ওয়েদারে খুব কমন। তার কারণ স্পেশালি আমাদের এই রকম একটুখানি হালকা স্যাঁতস্যাঁতে ওয়েদার যেটা থাকে, হাই হিউমিডিটি, সেখানে সিবেশিয়াস সিক্রেশন গুলো বেরোয় এবং স্ক্যাল্পের ওপর সেটা লেগে সেই ঘামের ব্যাপারটা যদি সহজে শোকাতে পারে না, তো সেখানে ইরিটেশন বেশি করে। তো আজকে ড্যান্ড্রফের যদি আপনার সমস্যা থাকে, সেটা একটা স্পেসিফিক ট্রিটমেন্ট, সেটা একটা স্পেসিফিক শ্যাম্পু, হেয়ার রুটিন থাকবে, বাড়াবাড়ি যখন হবে তখন একটা কিছু ম্যানেজমেন্ট হবে। ইউজুয়ালি যদি রাইট কাইন্ড অফ শ্যাম্পু ইউজ করেন সেটা মেনটেন হবে। এবং অনেক ক্ষেত্রে ড্যান্ড্রফের প্রবলেম বেশি হয় যাদের ক্ষেত্রে হরমোনাল সমস্যা থাকে, যেরকম পিসিওএস এর পেশেন্ট, যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে ইত্যাদি, বিভিন্ন ভিটামিন ডেফিসিয়েন্সি, মিনারেল ডেফিসিয়েন্সি, সেগুলো ডায়াগনোজ করে সেই প্রবলেমটা সলভ করা, সেটা হয়ে গেলে ড্যান্ড্রফ। এবং তার জন্য ড্যান্ড্রফ রিলেটেড যে হেয়ার ফল, মানে আপনি মাথা চুলকাচ্ছেন বা হ্যান্ডলিং করছেন বারবার, মানে রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে মাথায় হাত চলে যাচ্ছে, সেই জন্য যে হেয়ার ফল, সেটাও ম্যানেজ হয়ে যাচ্ছে। আচ্ছা। নেক্সট হচ্ছে পাকা চুল। পাকা চুলের এগেন দুটো কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে জেনেটিক, যেটা সবচেয়ে হেভি কম্পোনেন্ট। সেকেন্ডটা হচ্ছে আপনার কাইন্ড অফ বলতে পারেন ভিটামিন মিনারেল ডেফিসিয়েন্সি, কিছু কিছু লোকাল গ্রোথ ফ্যাক্টর ডেফিসিয়েন্সি। তো এতদিন অব্দি পাকা চুলের সেরকম খুব কিছু ট্রিটমেন্ট ছিল না, কিছু কিছু টপিক্যাল এজেন্টস ছিল, তাছাড়া আমরা বলতাম যে এটা মেনে নাও অথবা রং করো। এখন রিসেন্টলি নতুন কিছু ট্রিটমেন্ট এসেছে, যেগুলো আমাদের স্টেম সেল বেস থেরাপি, যেরকম ইনজেক্টেবল এক্সোসোমস, বা কিছু কিছু ক্ষেত্রে গ্রোথ ফ্যাক্টর বেস থেরাপি, যেগুলো ইনজেক্টেবল গ্রোথ ফ্যাক্টর এসছে, সেগুলো রিসেন্ট কিছু স্টাডিতে দেখা গেছে। এবং আমরা প্র্যাকটিক্যালি যখন পেশেন্টদের করছি দেখতে পাচ্ছি পাকা চুলের সংখ্যা বেশ সিগনিফিকেন্টলি কমেছে। এবার সব পাকা চুল সাদা হয়ে যাবে না, মানে কালো হয়ে যাবে না আবার সাদা থেকে, কিন্তু বেশ কিছুটা রিডাকশন হবে আপনার অ্যাটলিস্ট নতুন যে হেয়ার গুলো কালো থেকে সাদা হয়ে যাচ্ছে তাতে। এবং কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি ইভেন এক্সিস্টিং পাকা চুলও কিছুটা কমছে। আচ্ছা। আর এই যে পাকা চুল কমছে, এটা তো এই চিকিৎসাগুলো তো অনেকটা অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা, কিন্তু এই যে তারপরেও চুল পড়ে যাওয়া, এটা একটা বড় ভয়ের বিষয়। আপনি একটু আগেই বলছিলেন যে ওই টাক পোকা বিষয়টা, সেটা কি এবং তার ট্রিটমেন্ট কি আছে? টাক পোকা রোগটা হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়াটা, এটা একটা অটোইমিউন রোগ। এটা যার জন্য আমাদের হেয়ার ফলিকেলের এগেনস্টে আমাদের শরীরই অ্যান্টিবডি তৈরি করে এবং নিজেই নিজের হেয়ার ফলিকেলকে ধ্বংস করে। এবং সেটা অনেক সময় হয় কারণ একটা ইমিউন কোনো একটা মিসডিরেকশন বা ইস্যু হয়। তো সেটার ক্ষেত্রে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে লাগানোর ওষুধেই তারা ভালো রেসপন্ড করেন, কিছু কিছু ওষুধের ক্ষেত্রে, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে তার সাথে খাবার ওষুধ জুড়তে হয়। কিছু কিছু পেশেন্ট হাউএভার তাদের জন্য ইনজেক্টেবলসও লাগতে পারে। ডিপেন্ড করে, আমরা যখন আসে পেশেন্ট তখন এক্সামিনেশন করি, ট্রাইকোস্কোপি করি, ডায়াগনোসিসও বানাই, এবং তার সাথে কতটা সিভিয়ার কন্ডিশন আছে সেটা পেশেন্টের সঙ্গে কথা বলে এবং পেশেন্টকে এক্সামিন করে ডিসাইড করি, সেই মতো যেটা রাইট ট্রিটমেন্ট হবে আমরা সাজেস্ট করি। এবং অবশ্যই ট্রিটেবল, কিন্তু একবার টাক পোকার সমস্যা হলে কিছু কিছু ব্যাপার একটু মাথায় রাখতে হয়, যেগুলো আমরা পেশেন্টকে বলেও দিই সেই সময়। ট্রিটেবল। কিন্তু এটার কি এরকম কোনো বিষয় আছে যে কারোর যদি ধরুন রয়েছে টাক পোকা, তার ইউজ করা কোনো জিনিস কেউ যদি ইউজ করে, এটা কি এইভাবে ট্রান্সমিট হয়? একদমই না, এটা কোনো তাহলে এটা ইনফেকশনের একটা জন্য মিথ নয়। হতে পারে, কারণ আমি শুনেছি এটা একদমই মিথ। কারণ যদি সত্যি টাক পোকা হয়ে থাকে, অনেক ক্ষেত্রে প্রবলেম যেটা কিছু কিছু জায়গাতে ক্ষেত্রে টিনিয়া ক্যাপিটিস,
হুম, যেটা স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে হয়, মাথার একটা ফাঙ্গাল ইনফেকশন। আচ্ছা, সেটা টাক পোকার মতো দেখতে, মানে মানুষ টাক পোকা বলে, মানে ভাবছে, তারা তো আর হ্যাঁ, ডাক্তার নন, হ্যাঁ, এবং সেইখান থেকে মানে সেই ইউজ করা চিরুনি বা তোয়ালে থেকে অন্য কারোর মাথাতে সেই ইনফেকশনটা ছড়াতে পারে। সম্ভবত এরকম একটা কিছু থেকে এই টাক পোকার মিথটা এসছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, সেটাও একটা বিষয়। কিন্তু এরপরে আমি যদি এত ট্রিটমেন্ট তো জানলাম, কিন্তু আমি পুরো বিষয়টাকে যদি প্রিভেন্ট করতে চাই, আমার একটা ডেলি রুটিন কি হতে পারে আমার চুলের যত্নের জন্য? সবার আগে যেটা একটু আগেই বলছিলাম, আপনার চুল যেরকম সেরকম ভাবে আপনার হেয়ার স্টাইল এবং মেনটেনেন্সটা করতে হবে। যাদের ক্ষেত্রে হেয়ার একটুখানি বেশি কার্লি, তাদের ক্ষেত্রে লেংথের মেনটেনেন্সটাতে একটুখানি নজর বেশি দিতে হবে। হুম, যেরকম আপনার, মানে সেটা আপনি যে ডার্মাটোলজিস্টকে বা ট্রাইকোলজিস্টকে দেখাবেন, তারা আপনাকে সেই মতো বলে দেবেন যে আপনার কি শ্যাম্পু কি কন্ডিশনার ইউজ করা উচিত। হুম, যাদের ক্ষেত্রে কার্লি নয় তাদের ক্ষেত্রে ওই সমস্যাটা একটুখানি কম। যদি ড্যান্ড্রাফ থাকে, সেটা একটা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করে যদি দেখছেন কমছে না, তাহলে এটা ওটা হোম রেমেডিজ না করে একজন প্রপার হুম, কাউকে দেখানো এবং সেটা মেনটেন করা। এবং কিছু কিছু বয়সের পরে আমার মনে হয় কিছু সাপ্লিমেন্ট শুরু করা উচিত, যে সাপ্লিমেন্টসটা হেয়ার রিগ্রোথটা মেনটেন করতে বা করতে সাহায্য করবে। এই বয়সটা কোনটা? সেটা ইউজুয়ালি আমি বলি যে যে বয়সের পরে সবাই সব সাপ্লিমেন্ট নেওয়া শুরু করে 30s, সেই হুম, সময় পর থেকে, মানে আপনার যদি হেয়ার পারফেক্টলি নর্মালও থাকে, ডেইলি একটা যে আপনি নর্মাল যে মাল্টিভিটামিনটা নিচ্ছেন তার জায়গাতে হেয়ার গ্রোথ যে মাল্টিভিটামিনটাতে একটু বেশি করে ফর্টিফাই করা আছে হুম, সেই মাল্টিভিটামিনটা নিন। তার মধ্যে বেশ, আপনার নর্মাল মাল্টিভিটামিনের জিনিসগুলো থাকে, হুম, তার সাথে কেরাটিন গ্রোথের জিনিসগুলো থাকে, যার জন্য স্কিনেরও একটা ইমপ্রুভমেন্ট হয়, হেয়ারেরও হয়। এবং বেশ, আরেকটা বয়সের পরে 40s এর পর থেকে হুম, আমি ইউজুয়ালি বলি যে যদি একটা কোলাজেন এবং সেরামোসাইডের সাপ্লিমেন্ট আপনারা সাথে নিতে পারেন। অবশ্যই আপনার স্কিন টাইপের উপর একটু ডিপেন্ড করে, অনেক পেশেন্টের ক্ষেত্রে দরকার হয় না, নেগেটিভলি ইম্প্যাক্ট করতে পারে। হুম, কিন্তু যদি আপনার ডাক্তারকে দেখান, উনি যদি বলেন এটা কোলাজেন বা সেরামোসাইড, তাতে ওভারঅল স্কিন হেয়ার দুটোরই একটা ইমপ্রুভমেন্ট হয়, কারণ ইমপ্রুভমেন্ট, ড্রাইনেসটা কমে, টেক্সচারটা বেটার হয়, সেই বেশ। ধরনের ব্যাপার। আমরা আজকে বেশ খানিকটা আলোচনা করার চেষ্টা করলাম পুরো বিষয়টাকে নিয়ে। জানি এই বিষয়গুলো হয়তো ভেঙে ভেঙে আলোচনা করলে আপনাদের দর্শকদের জন্য অনেক বেশি সুবিধার হয়, পুরো বিষয়টা অনেকটা বিস্তারিত জানা যায়। আমরা ছোট্ট সময়ের পরিসর ছিল, তার মধ্যে একটা আলোচনা হলো। আশা করছি আপনাদের সুবিধে হবে। আর অবশ্যই আপনারা যে কোনো রকমের হেয়ার সমস্যা, স্কিনের সমস্যা নিয়ে আসতেই পারেন ডক্টর প্লাসে, বিরাটি মিনি বাস স্ট্যান্ড, তার ঠিক উল্টো দিকে ডক্টর প্লাস। আপনারা সেখানে আসুন, হেল্পলাইন নম্বর রয়েছে, সেখানে ফোন করুন, আমাদের টিম রয়েছে, তারা সমস্তটা আপনাদেরকে জানিয়ে দেবেন। এবং ডক্টর প্লাসে আসুন, আর সমস্ত সমস্যার সহজ সমাধানের খোঁজ এখান থেকেই আপনারা পাবেন। আপনাদের সমস্ত সমস্যার সমাধান হোক। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য আমাদের এই অনুষ্ঠান এই পর্যন্তই। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার।